স্টার্ট করি। দেখ, যখনই কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা মানে কি, সোজা কথা, দেখ নামের মধ্যেই লুকিয়ে আছে হচ্ছে গতি বা স্পিড। দেখ যখন আমি তুই কোনো রিয়াকশন করি, রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড তিনটে কোশ্চেন সবসময় আমার থাকে। তুই যখন রিয়াকশন করিস, কোথায় রিয়াকশন করবি? অবভিয়াসলি এই যত আমি তুই কেমিক্যাল রিয়াকশন পড়ছি, এর অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি আমি তুই কোথায় দেখবো? অ্যাপ্লিকেশন আমার হবে হচ্ছে ইন্ডাস্ট্রিতে। কেন ইন্ডাস্ট্রিতে হবে? কারণ এই রিয়াকশানটাকে যদি আমি ভাই সোসাইটির জন্য ইউজই না করতে পারলাম, তাহলে লাভ কী হলো? এনিওয়েজ, তো রিয়াকশানের আমার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন কোথায় হয়? ইন্ডাস্ট্রিতে হয়। যে কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা যে কোনো মেডিসিনের প্রিপারেশন, বুঝতেই পারছি সেখানে তো কেমিক্যাল রিয়াকশানই করা হচ্ছে। তো যখনই কোনো কেমিক্যাল রিয়াকশান নিয়ে আমি ডিল করি, ওর সাথে তিনটে ফান্ডামেন্টাল কোশ্চেন আমার অ্যারাইজ করে। কী কী কোশ্চেন? ফার্স্ট কোশ্চেন হচ্ছে, করতে চলেছিস রিয়াকশানটা কি আদৌ পসিবল? ফার্স্ট কোশ্চেনকে রিয়াকশান কি আদৌ পসিবল? সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ভাই যদি পসিবল হয়ও তাহলে অ্যামাউন্ট কতটা ফর্ম হবে প্রোডাক্টের? থার্ড কোশ্চেন হচ্ছে, যদি অ্যামাউন্ট ফর্মও হয় তো কতক্ষণ টাইমে আমার প্রোডাক্টটা ফর্ম হবে? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, রিয়াকশানটা পসিবল কি পসিবল নয়, এটার অ্যান্সার আমার কে দেয়? এটার আমার অ্যান্সার দেওয়া হচ্ছে থার্মোডাইনামিক্স, যেটা তুই ক্লাস 11-এ পড়েছিস। কীরকম? ওই যে ভাই রিয়াকশান স্পন্টেনিয়াস হবে কি নন স্পন্টেনিয়াস হবে, পসিবল হবে কি হবে না। সেকেন্ড কোশ্চেন, অ্যামাউন্ট অফ দ্য প্রোডাক্ট। আচ্ছা, অ্যামাউন্ট অফ দ্য প্রোডাক্ট তুই কোথায় পড়েছিস? ক্লাস 11-এই পড়েছিস, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে রাসায়নিক সাম্য কী হবে? ফরওয়ার্ড রিয়াকশান যদি বাড়ে তাহলে আমার অ্যামাউন্ট বাড়বে, ব্যাকওয়ার্ড রিয়াকশান যদি বেড়ে যায় তাহলে আমার অ্যামাউন্ট কমবে। তাহলে মানে প্রথম দুটো জিনিস নিয়ে আমি তুই ডিল করেছি ক্লাস 11-এ। এখন টাইম কত অ্যামাউন্টে ভাই প্রোডাক্টটা ফর্ম হবে, সেটা আমি তুই পড়বো হচ্ছে বেসিক্যালি ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের মধ্যে। এখন তাহলে বোঝা গেছে, তাহলে যে কোনো কিছু টাইম, আচ্ছা যে কোনো কিছু ফর্ম হচ্ছে, যে কোনো কিছু কত সময় ফর্ম হচ্ছে, এটাকেই বেসিক্যালি কী বলে বলতে, এটাকেই বলেছে হার, হার বা রেট। ঠিক আছে, কোন রেটে আমার প্রোডাক্ট ফর্ম হচ্ছে, কোন রেটে আমার রিয়াক্ট্যান্ট ভেঙে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে আমার হার। বোঝা গেল? হার। ক্লিয়ার? তাহলে হার মানে কি? সময়ের সাপেক্ষে পরিবর্তন। সময়ের সাপেক্ষে পরিবর্তন। চল আমি যে কোনো একটা র্যান্ডম রিয়াকশান লিখছি, তাহলে তুইও খাতার মধ্যে লিখবি। চল ধর আমার কাছে একটা রিয়াকশান আছে হচ্ছে এরকম, 3A + 4B থেকে আমার ধর ফর্ম হচ্ছে সাপোজ 5D। 3A + 4B থেকে 5D, 3, 4, 5 এগুলো কি ব্যালেন্স করলে আসে, বুঝতেই পারছিস। 3A + 4B থেকে 5D। বোঝা গেছে? চল খাতার মধ্যে একবার লিখতে লিখতে যাবো। 3A + 4B = 5D, এটা ধর আমার একটা কেমিক্যাল রিয়াকশান। 3, 4, 5 আমার ইচ্ছা মতন আসেনি, রিয়াকশানের ইচ্ছা মতন এসছে, ব্যালেন্সটা হয়। বোঝা গেল? আচ্ছা এখন চল এখানে আমার যত টাইম বাড়বে তত বল এর অ্যামাউন্ট বাড়বে না কমবে? এর অ্যামাউন্ট কমবে, কারণ বিক্রিয়কের অ্যামাউন্ট আমার কমে। বি এর অ্যামাউন্ট বাড়বে না কমবে? কমবে। আর ডি এর অ্যামাউন্ট বাড়বে। তার মানে কি হয় বলতো? এর অ্যামাউন্ট মানে কি ভাই? সোজা কথা গাঢ়ত্ব। এর গাঢ়ত্ব কমবে, বি এর গাঢ়ত্ব কমবে, আর ডি এর গাঢ়ত্ব আমার বাড়বে। এই তো হচ্ছে আমার ব্যাপার। বোঝা গেল? তাহলে সময়ের সাথে সাথে এর গাঢ়ত্বের পরিবর্তন কি হবে বলতো? কমতে থাকবে। বি হচ্ছে কমবে, ডিও হচ্ছে আমার কমবে। ক্লিয়ার? তাহলে চল এইবার লেখ এর অন্তর্হিত হওয়ার হার, এর অন্তর্হিত হওয়ার হার, এর অন্তর্হিত হওয়ার হার। অন্তর্হিত মানে কি? ইংলিশটাও লিখে রাখবো, এর অন্তর্হিত হওয়ার হার। এগুলো কিন্তু এখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে কোশ্চেন করে। এর অন্তর্হিত হওয়ার হার, অন্তর্হিত হওয়া মানে কি? ইংলিশটা লেখ, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। দেখেছিস? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। তার মানে কি বলতো? এ তো আস্তে আস্তে আমার মিডিয়াম থেকে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা আমি সময়ের সাথে কার পরিবর্তন দেখছি? গাঢ়ত্বের পরিবর্তন। ঠান্ডা মাথায় দেখবি এই ভার্সনটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। যখনই বলবে এর অন্তরিত হওয়ার হার, ভালো করে দেখে রাখবি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। দেখ ভালো করে, আমার কার সাথে পরিবর্তন হচ্ছে? সময়ের সাপেক্ষে। কার পরিবর্তন? গাঢ়ত্বের পরিবর্তন। তাহলে ডেল সাইন দিয়ে আমার পরিবর্তনকে দেখা, চেঞ্জ দেখা হচ্ছে ডেল সাইন দিয়ে। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখলাম এ। থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে কি? থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে হচ্ছে কনসেন্ট্রেশন। ক্লাস 11-এ পড়েছিলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতাম সক্রিয় ভর, গাঢ়ত্ব। ঠিক আছে? তার মানে ডেল এ, যেখানে থার্ড ব্র্যাকেট মানে আমার কি ডিনোট করছে? গাঢ়ত্ব। আর ডেল মানে হচ্ছে পরিবর্তন, ডেল এ বাই ডেল টি। বুঝলি? হ্যাঁ বোঝা গেল, ডেল এ বাই ডেল টি। তাহলে এটা আমার কি হলো? এর অন্তরিত হওয়ার হার। বুঝেছিস? ডেল এ বাই ডেল টি। আচ্ছা এইবারে দেখ, তুই আমাকে বল ডেল এ এই টার্মটা পজিটিভ না নেগেটিভ? ডেল এ টার্মটা পজিটিভ না নেগেটিভ? মাইনাস। এক্স্যাক্টলি। তার কারণ কি? ডেল এ মানে কি? গাঢ়ত্বের পরিবর্তন, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনালি তো আমার এর গাঢ়ত্ব কমে যাচ্ছে, তাহলে আমার গাঢ়ত্ব কম মাইনাস বেশি হলে আমার কি হয়? ভলিউমটা নেগেটিভ। তার মানে ডেল্টা এ এই টার্মটা আমার কি হয়ে গেল? নেগেটিভ।
ডেল টি এই টার্মটা আমার পজিটিভ না নেগেটিভ? ডেল টি মানে সময়ের পরিবর্তন, এটা পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি পজিটিভ। এখন কি আছে, 2 মিনিট পর কি হলো, 3 মিনিট পরে কি হলো, সময় বাড়ছে, তার মানে কি হচ্ছে টার্মটা আমার নেগেটিভ, পজিটিভ, সরি এটা পজিটিভ, উপরেরটা নেগেটিভ, তাহলে ওভারঅল টার্মটা আমার কি হয়ে গেল, নেগেটিভ। আচ্ছা এইবারে কোনো জিনিসের হার সাধারণত আমি তুই নেগেটিভ টার্মে কনসিডার করি না, পজিটিভেই কনসিডার করি, এই জন্য আমাকে কী করতে হবে বলতো, তাহলে নেগেটিভটাকে পজিটিভ করতে গেলে আমাকে কী করতে হবে, সামনে একটা মাইনাস আনতে হবে, বুঝতে পারলি, তার মানে সামনে হলো একটা মাইনাস। আর বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। তাহলে পরেরটা লিখবো হচ্ছে বি এর অন্তরিত হওয়ার হার, একইভাবে লেখ বি এর অন্তর্হিত হওয়ার হার। কী হবে বি এর অন্তরিত হওয়ার হার, ডেল বি বাই ডেল টি, এটাও ভাই একই, ডেল বি টার্মটা আমার নেগেটিভ, কেন, রিয়াক্ট্যান্টগুলোর জন্য আমি তার মানে বুঝতে পারছি, আমি যখনই রিয়াক্ট্যান্ট নিয়ে ডিল করব, রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়ক নিয়ে আমি যখনই ডিল করছি, ওদের তো ডেল বি ডেল এ এই টার্মগুলো আমার সমস্ত কিছু তো নেগেটিভ হবে, তাহলে ওভারঅল টার্মটাকে পজিটিভ করার জন্য সামনে একটা নেগেটিভ আনতে হবে, বুঝতে পারছিস তো? তার মানে এটা হচ্ছে আমার কি মাইনাস ডেল বি বাই ডেল টি, বোঝা গেল? ক্লিয়ার? এই ফরম্যাটের যেন কোনো চেঞ্জ না হয়, এটা মনে রাখবি কিন্তু। আচ্ছা দেখ তাহলে বি এর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স আমি দেখলাম, পরেরটা এবারে সি আমার কি হবে, ফর্ম হবে, অবশ্যই আমার, সরি এখানে ডি লিখেছি, তো ডি আমার ফর্ম হবে, তাহলে আমার কী হবে বলতো, ডি এর গঠন হওয়ার হার স্বাভাবিকভাবে একই লেখ, ডি এর গঠন হওয়ার হার, ইংলিশটা তারপরে লিখবো, ডি এর গঠন হওয়ার হার বা ডি এর উৎপন্ন হওয়ার হার, একই ব্যাপারে বুঝতেই পারছিস, ইংলিশটা লিখে রাখবো আমি মেনলি, ওটাই আমার দরকার। লেখ রেট অফ ফরমেশন অফ ডি, এখানে স্বাভাবিকভাবেই রেট অফ ফরমেশন অথবা রেট অফ অ্যাপিয়ারেন্স, ইংলিশটা লিখে রাখ, রেট অফ ফরমেশন অর রেট অফ অ্যাপিয়ারেন্স, রেট অফ ফরমেশন অর রেট অফ অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? আচ্ছা এটা আমার কি হবে, ভালো করে দেখ, এটা আমার কি হবে, তাহলে ডি এর হচ্ছে কি আমার রেট অফ ফরমেশন, এটা আমার কি হবে বার করি, আমার কি হবে দেখ, ডেল ডি বাই ডেল টি, ওকে? আচ্ছা ডেল ডি এই টার্মটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, এক্স্যাক্টলি, কারণ ডি আমার ফর্ম হচ্ছে আর ডেল টি তো পজিটিভ, তাহলে ওভারঅল টার্মটা পজিটিভ, তাহলে আর কেন প্লাস আনবো, অলরেডি আমার টার্মটা পজিটিভ আছে, বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলোকে তিনটাই ভালো করে মনে রাখছি, যখনই আমাকে যে কোনো রিয়াকশন দেবে, এবার অবশ্যই তোকে পরীক্ষাতে এবিডির ফর্মেটে দেবে না, সাপোজ এখানে দিল হচ্ছে N2, এখানে দিল H2, ওখানে দিল হচ্ছে কিছু একটা জিনিস, বুঝতে পারলি, প্রোডাক্ট দিল, তখন আমি জাস্ট কি লিখবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে এর জায়গায় N2 লিখবো, যা থাকবে তাই লিখবো, বোঝা গেছে? আচ্ছা এইটা ছিল হচ্ছে দেখ আমার তিনজনের সাপেক্ষে, এটা ছিল হচ্ছে তিনজনের সাপেক্ষে। এখন দেখ রিয়াকশানে আমি এর যা অ্যামাউন্ট, বি এর যা অ্যামাউন্ট অবভিয়াসলি আলাদা, এ আছে 3 মোল, বি আছে 4 মোল, ডি আমার ফর্ম হচ্ছে 5 মোল। দেখ এর মোল তো আর বি এর মোল তো আমার সেম নয়, স্বাভাবিকভাবে যদি সেম না হয়, তার মানে এর অ্যামাউন্ট আর বি এর অ্যামাউন্ট যদি আলাদা হয়, তাহলে এ আমার যে রেটে অন্তরিত হবে, বি আমার যে রেটে অন্তরিত হবে, দুজনে নিশ্চয়ই সেম হবে না, কারণ কি এর আর বি এর অ্যামাউন্ট আলাদা, সোজা কথা, বুঝতেই পারছিস, দুজনের অ্যামাউন্ট যদি আলাদা হয় তাহলে দুজনে তো রেট স্বাভাবিকভাবেই সেম হবে না। তার মানে এইবারে এই পুরো জিনিসটাকে আমি এতক্ষণ দেখলাম প্রত্যেকের আলাদা আলাদা সাপেক্ষে, পুরো জিনিসটাকে যদি আমি ওভারঅল দেখি, মানে কি বলতো, ওভারঅল রিয়াকশন রেট আমি যদি তাহলে দেখি, তাহলে কি করব, আমি তিনটেকেই তিনটে মধ্যে একটা রিলেশন বার করবো, সেই ডেরিভেশন আমাদের নেই, আমি যদি কী করবো, তাহলে আমি এখন দেখছি হচ্ছে ওভারঅল রেট, তাহলে পরেরটা লেখ, 4 নাম্বারটা লেখ ওভারঅল রেট বা বিক্রিয়া হার, পরেরটা লেখ বিক্রিয়া হার, লিখে ইংলিশটা লিখে রাখবি, ওভারঅল রেট অর রিয়াকশন রেট, বিক্রিয়া হার, এখন আমি কি দেখছি, ওভারঅল রেট, ঠিক আছে, বিক্রিয়া হার বা রিয়াকশন রেট, এই রেটটা কি হবে ঠান্ডা মাথায় দেখ, তাহলে আমি বুঝতেই পারছি এই ফ্যাক্টরটা, দেখ আমি যদি মাইনাস ডেলে বা এই তিনটে তো আমার ইকুয়াল হতে পারে না, কেন হতে পারে না, তার কারণ এদের তিনজনের মোল আলাদা আছে, আমি দেখতে পাচ্ছি, তাহলে একটা ফ্যাক্টর নিশ্চয়ই অ্যাড বা কিছু একটা হবে, মাল্টিপ্লাই হবে, বুঝতে পারছিস তো, ফ্যাক্টর বাড়বে বা কমবে। তাহলে ঠান্ডা মাথায় দেখ ওভারঅল রেট যখন আমি লিখবো, তখন আমি কীভাবে লিখছি, টেকনিকটা দেখ, ডেরিভেশন তোর নেই, ওভারঅল রেট আমি কি লিখবো, যদি এর সাপেক্ষে লিখি, তখন এই সামনে যে জিনিসটা আছে এটা জাস্ট আমার মাইনাস হয়ে এরকম চলে আসলো, দেখ এতক্ষণ তো আমি এইভাবে লিখেছিলাম, মাইনাস ডেল এ বাই ডেল টি তো লিখেছিলাম, তাই তো, এটা তো লিখেছিলাম, এটা থাকবে, আর এই সামনে যেটা আছে সেটা হয়ে যাবে বলতে কি 1/3, এটা আমার হবে, বুঝলি, ক্লিয়ার, বোঝা গেছে? ইকুয়ালস টু পরেরটা কি হবে তাহলে, মাইনাস বি এর রেসপেক্টে কি হবে, ভুলে ফেলেছিস, -1/4, খাতায় লেখ ডেল বি বাই ডেল টি, আর প্রোডাক্টটার রেসপেক্টে আমার কি হবে, +1/5 ডেল ডি বাই ডেল টি, বোঝা গেছে? তাহলে এই নিয়ে যেন কোনো ডাউট না হয়, পরের দিনে যখন পরীক্ষা নেবো এই নিয়ে যেন কোনো ডাউটের কোনো প্রশ্নই না আসে এখান থেকে, বোঝা গেছে? তাহলে ভাই কি আছে, যখন আমি ওভারঅল রেট লিখছি তখন আমার কি হলো ভাই, জাস্ট কোএফিসিয়েন্টটা আমার 1/, হয়ে নিচে চলে গেল, আর যার জন্য মাইনাস ছিল তার জন্য মাইনাস হবে, যার জন্য প্লাস ছিল তার জন্য প্লাস হবেই, ওটা নিয়ে কোনো চেঞ্জ নেই, বোঝা গেছে, বুঝতে পেরেছিস?
তাহলে এই হচ্ছে আমার ওভারঅল রেট। তুমি কিন্তু পরীক্ষাতে বার করতে দেবে ওভারঅল বিক্রিয়ার হার বার করো। আচ্ছা দেখ ওভারঅল রেট যে আমি লিখলাম তার মধ্যে কে লুকিয়ে আছে? হ্যাঁ হ্যাঁ দেখ ওভারঅল রেট আমি যে লিখলাম, আমি দেখ এর টার্মে যদি দেখি, দেখ আমি দেখতে পাচ্ছি এই টার্মটা আছে তাই না, মাইনাস ডেল এ বাই ডেল টি। এটা মানে কি? এটা মানে তো হচ্ছে আমার এর অন্তরিত হওয়ার হার, এটা হচ্ছে এর অন্তরিত হওয়ার হার। তার মানে অন্তরিত হওয়ার হারের সাথে ওভারঅল রেটের অবশ্যই সম্পর্ক আছে। দেখ মাইনাস ডেল বি বাই ডেল টি, এটা মানে কি ভাই বি এর অন্তরিত হওয়ার হার। দেখ প্লাস ডেল বি বাই ডেল টি, তার মানে কি ডি এর অন্তরিত হওয়ার হার। বোঝা গেছে? তার মানে এখান থেকে আমি বার করতে পারছি কি বলতো, প্রত্যেকের এরকম রেট আমার ওভারঅল রেট আর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অন্তরিত হওয়ার হার বা ফর্মেশন হওয়ার হার আমি এখান থেকে বার করতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার এটা ভালো করে দেখলাম। আচ্ছা এবারে খাতায় হেডিং দে, ইংলিশে লিখছি, লেখ লেখ অ্যাভারেজ রেট। বই খুলে বাংলা দেখে নিবি। অ্যাভারেজ রেট, অ্যাভারেজ রেট, অ্যাভারেজ রেট। আচ্ছা দেখ বেসিক্যালি এই রেট বা হার আমার দুটো টাইপের হয়। অ্যাভারেজ রেট মানে কি? অ্যাভারেজ রেট মানে হচ্ছে ধর আমি এই মেজারমেন্টটা করছি বড় বড় টাইম গ্যাপে। কীরকম বড় বড় টাইম গ্যাপে? ধর আমি করলাম হচ্ছে 1 মিনিট পরে কনসেন্ট্রেশন কী হচ্ছে, 2 মিনিট পরে কনসেন্ট্রেশন কী হচ্ছে, 3 মিনিট পরে কী হচ্ছে, বা 1 মিনিট 5 সেকেন্ড পরে কী হচ্ছে। যখন আমি এত বড় বড় টাইম গ্যাপ নিচ্ছি তাতে আমার কী হচ্ছে বলতো, ছোট ছোট টাইম গ্যাপে কী হবে সেটা আমি প্রেডিক্ট করতে পারবো না। বড় বড় টাইম গ্যাপে যদি আমি মেজার করি তাহলে ছোট ছোট টাইম গ্যাপে কী হচ্ছে আমি প্রেডিক্ট করতে পারবো না। কেন পারবো না? তার কারণ দেখ সাপোজ একটা রিয়াকশন বাই হতে পারে 10⁻⁻5 সেকেন্ডে কমপ্লিট হতেই পারে, সেখানে আমি মেজার করলাম 1 মিনিটে, তাহলে তো আমার গন্ডগোল হবে। বুঝতে পারছিস তো? তাহলে আমি বড় টাইম গ্যাপ থেকে কোনোদিনও ছোট টাইম গ্যাপের কনক্লুশন আসতে পারবো না। কিন্তু আমি উল্টোটা সত্যি, আমি যদি ছোট ছোট টাইম গ্যাপে মেজার করি তাহলে সেগুলোকে যোগ করলেই তো আমি বড় টাইম গ্যাপ পেয়ে যাবো। তার মানে বড় টাইম গ্যাপে মেজারমেন্ট বা বড় বড় লার্জ গ্যাপের যে মেজারমেন্ট সেটাকে হচ্ছে বেসিক্যালি আমার ডিনোট করা হয় কিভাবে, সেটাকে ডিনোট করা হয় হচ্ছে এই ডেল সাইন দিয়ে। তার মানে ডেল সাইন মানে কি বলতো, আমি এতক্ষণ ধরে যা যা করলাম সব হচ্ছে তার বড় বড় টাইম গ্যাপে মেজার করেছি। তো বড় বড় টাইম গ্যাপে মেজার করলে আমার যে ইনফরমেশন আমি পাচ্ছি সেটা আমার অথেন্টিক ইনফরমেশন হচ্ছে না। কেন? কারণ আমি স্মল টাইম গ্যাপের মেজারমেন্ট পাচ্ছি না। বুঝতে পারলি তো? এই বড় বড় টাইম গ্যাপের মেজারমেন্ট এটাকেই বলে হচ্ছে অ্যাভারেজ রেট। তাহলে খাতার মধ্যে লেখ, চল লেখ 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 অ্যাভারেজ মানে, অ্যাভারেজ মানে, অ্যাভারেজ মানে বৃহৎ সময়ের গ্যাপে বৃহৎ সময়ের পরিবর্তনে গাঢ়ত্বের পরিবর্তন, বৃহৎ সময়ের পরিবর্তনে গাঢ়ত্বের পরিবর্তন। সুতরাং এটি বিক্রিয়া সম্পর্কে যথাযথ তথ্য দেয় না। সুতরাং এটি বিক্রিয়া সম্পর্কে যথাযথ তথ্য দেয় না। সুতরাং এটি বিক্রিয়া সম্পর্কে যথাযথ তথ্য দেয় না। ঠিক আছে? সুতরাং এটি বিক্রিয়া সম্পর্কে যথাযথ তথ্য দেয় না। আচ্ছা তারপর লেখ এক্ষেত্রে, তারপর লিখবি এই সাইনটা ডেল সাইন, মানে এইটা জাস্ট লিখবি, ডেল সাইনটা লিখবি। এক্ষেত্রে এই ডেল ব্যবহার করা হয়, এক্ষেত্রে ডেল সাইনটা ব্যবহার করা হয়। তার মানে এতক্ষণ ধরে আমি যা যা লিখলাম, যে ফরম্যাটে লিখেছিলাম সবকটা আমার কি ছিল বলতো, অ্যাভারেজ রিয়াকশন রেট বা অ্যাভারেজ রেট, এর অ্যাভারেজ রেট, এর অ্যাভারেজ রেট, অ্যাভারেজ রেট বা ওভারঅল রিয়াকশনের অ্যাভারেজ রেট। তো অ্যাভারেজ যদি আমার তোর কোনো কাজে লাগে না, তাহলে এখন আমি তুই দেখবো যে পরের রেটটা সেটা হেডিং দে, লেখ ইংলিশে লেখ ইনস্ট্যান্টেনিয়াস রেট। ইংলিশটা লেখ ইনস্ট্যান্টেনিয়াস রেট, ইনস্ট্যান্টেনিয়াস রেট, ইনস্ট্যান্টেনিয়াস রেট। আচ্ছা ইনস্ট্যান্টেনিয়াস রেট, ইনস্ট্যান্টেনিয়াস রেট আমি কিভাবে মেজার করব? আমি বেসিক্যালি এটা মেজার করব হচ্ছে, তুই এটা ম্যাথসে পড়েছিস, ধর এটা যদি আমার এক্স হয়, আমি এক্সের মধ্যে স্মলেস্ট পসিবল যে পার্টটা কাটতে পারি সেটাকে কি বলে বলতো, ডিএক্স। তাই তো? এটা হচ্ছে আমি স্মলেস্ট পসিবল যে পার্টটা কাটতে পারি সেটা বলে ডিএক্স। আমি যদি দেখ ডিএক্স থেকে এক্স বার করে আমি কি করবো, ডিএক্সকে ইন্টিগ্রেশন করে দেবো, সোজা কথা, ওটা তো আমি পারবো করতে। তার মানে আমি এখন কি করব, স্মলেস্ট পসিবল আমি গ্যাপটা দেখছি। তার মানে লেখ এই স্মলেস্ট পসিবলটার ইংলিশটা কি, স্মলেস্ট পসিবলটাকে বলা হচ্ছে ইনফাইনাইটসিমাল। ঠিক আছে? স্মলেস্ট পসিবলকে অ্যাকচুয়ালি কি বলে, ইনফাইনাইটসিমাল। তার মানে লেখ এক্ষেত্রে স্মলেস্ট পসিবল টাইম গ্যাপ, এক্ষেত্রে স্মলেস্ট পসিবল সময়ের পরিবর্তনে, এক্ষেত্রে স্মলেস্ট পসিবল সময়ের পরিবর্তনে, এক্ষেত্রে স্মলেস্ট পসিবল
সময়ের পরিবর্তনে গাঢ়ত্বের পরিবর্তন সময়ের পরিবর্তনে গাঢ়ত্বের পরিবর্তন পরিলক্ষিত হয়, ঠিক আছে, পরিলক্ষিত হয় মানে মেজার করা হয়, সোজা কথা। স্মলেস্ট পসিবল সময়ের পরিবর্তনে গাঢ়ত্বের পরিবর্তন পরিলক্ষিত হয়, লিখেছিস? তারপর লেখ কোন সাইন এখানে ইউজ করা হয়, কোন সাইন ইউজ করা হবে? ডি, ডি, ঠিক আছে, এক্ষেত্রে ডি সাইন ব্যবহার করা, তার মানে বুঝতে পেরেছি আগের ডেল, এবার হচ্ছে ডি, ঠিক আছে। এবার হচ্ছে আমি কি দিয়ে ইউজ করবো? ডি সাইনটা ইউজ করবো। তার মানে আমার অথেন্টিক ইনফরমেশন কে দেবে বলতো? রিয়াকশন রেট সম্পর্কে অবভিয়াসলি ইনস্ট্যান্টেনিয়াস রেট দেবে। ইন্টিগ্রেশন করলে আমি টোটালটা পেয়ে যাবো। তাহলে আমার পরীক্ষাতে হোক বা যে কোনো জায়গায় যদি তোকে কিছু না বলে দেয়, আমি সবসময় ইনস্ট্যান্টেনিয়াস রেটই করবো, ঠিক আছে, সবসময় আমি ইনস্ট্যান্টেনিয়াস রেট করবো, অ্যাভারেজ রেট করবোই না। ইনফ্যাক্ট অ্যাভারেজ রেটে কোশ্চেন দেয়ই না, বোঝা গেছে? তাহলে আমি সব কিছু করবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেটের সাপেক্ষে। তার মানে রিয়াকশনটা, এই রিয়াকশনটা আবার লেখ, এই রিয়াকশনটা আবার লেখ, লিখে এবারে দেখ এখানে এটাকে তুই এবার যদি বলিস এই রিয়াকশনটা আবার লেখ, লিখে এর অন্তরিত হওয়ার হার, তাহলে আমি অ্যাকচুয়ালি কি লিখবো বলতো? লিখবো হচ্ছে ডিএ ডিটি। দেখবি তুই কোথাও কিন্তু ডিওয়াই বাই ডিএক্স বলে না, ওটাকে প্রোনাউন্সিয়েশন কি হয়? ডিএ ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স বলে না অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি বলা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তো এটা আমার কি হলো? ডিএ ডিটি। তাহলে এগুলো সব আমার হয়ে গেল বলতো, এটা ডিবি ডিটি, এটা হয়ে গেল বাই ডিডি ডিটি। আর এখানেও প্রত্যেকটা আমার একইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কি ডিএ ডিটি, ডিবি ডিটি, এটা হচ্ছে ডিডি ডিটি, বোঝা গেল? ক্লিয়ার? লেখ, লেখ এটা পুরোটা। হয়ে গেছে সবার? হয়েছে সবার? আচ্ছা কোশ্চেন লেখ, ফার্স্ট প্রশ্ন লেখ। লেখ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়া হার, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়া হার। আচ্ছা করছি, তার আগে একটা জিনিস তোকে বলা হয়নি, সেটা হচ্ছে একটা বিক্রিয়ার হার, রিয়াকশন রেট, এটার ইউনিট কি হবে বলতো? রেটের ইউনিট কি হবে? অবভিয়াসলি গাঢ়ত্বের ইউনিট বাই হচ্ছে সময়ের ইউনিট। গাঢ়ত্বের পরিবর্তন মানে কি? গাঢ়ত্বের ইউনিট হবে, ঠিক আছে। তো গাঢ়ত্বের ইউনিট ডিভাইডেড বাই সময়ের ইউনিট। তো গাঢ়ত্বের ইউনিট সাধারণত আমি তুই কিছু নিই, মোলারিটিতে নিই, ঠিক আছে, মোলারিটি ডিভাইডেড বাই সময়। তার মানে কি হবে বলতো? বিক্রিয়া হারের ইউনিট কি হবে? মোলারিটি সেকেন্ড ইনভার্স, মোলারিটি টাইম ইনভার্স, তুই চাইলে মোলারিটি ইয়ার ইনভার্সও করতে পারিস তোর ইচ্ছা, মোলারিটি লাইট ইয়ারও করতে পারিস, তার মানে মোলারিটি সময় ইনভার্স, বুঝতে পারলি তো? ক্লিয়ার? মোলারিটি মানে কি? মোল পার লিটার। তার মানে আমার ইউনিটটা কি হতে পারে? মোলারিটি সেকেন্ড ইনভার্স বা মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে গাঢ়ত্বের ইউনিট মনে থাকবে তো? পরীক্ষাতে জিজ্ঞেস করবে কিন্তু গাঢ়ত্বের একক কি? গাঢ়ত্বের একক কি হবে? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বা মোলারিটি সেকেন্ড ইনভার্স। মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স কার একক ভাই? গাঢ়ত্বের না, সরি, বিক্রিয়া হারের একক, ঠিক আছে, বিক্রিয়া হারের একক, বিক্রিয়া হারের একক, বিক্রিয়া হারের একক মোলারিটি সেকেন্ড ইনভার্স বা মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এনিওয়েজ চল এবারে কোশ্চেনটায় ফিরে আসি। কি বলেছে? হওয়ার হার, বিক্রিয়া হার কি লিখেছিস? হেবার পদ্ধতিতে আচ্ছা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির, এটা কোশ্চেনটা হবে হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার, ঠিক আছে, অ্যামোনিয়া প্রস্তুতির অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার, বিক্রিয়াটা কেটে দিয়ে ঘরে লিখবি অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার দেখ 9.6 ইন্টু 10⁻³ 9.6 ইন্টু 10⁻³
মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। লেখ কোশ্চেন, লেখ ফার্স্ট। 1 নম্বর কোশ্চেন, নাইট্রোজেনের অন্তরিত হওয়ার হার নির্ণয় করো। নাইট্রোজেনের অন্তরিত হওয়ার হার নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন ছিল নাইট্রোজেনের অন্তরিত হওয়ার হার নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন, হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার নির্ণয় করো। হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার নির্ণয় করো। থার্ড কোশ্চেন, বিক্রিয়া হার নির্ণয় করো। থার্ড কোশ্চেন, বিক্রিয়া হার নির্ণয় করো। বিক্রিয়া হার নির্ণয় করো। হয়ে গেছে লেখা? আচ্ছা, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, তার মানে আমাকে দেখ, আমি যতক্ষণ না ইকুয়েশন পাচ্ছি আমার তো সম্ভব নয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি পড়েছিলি, কোন ক্লাসে পড়েছিলি বলতো? ক্লাস 10-এ পড়েছিলি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি। তাহলে রিয়াকশনটা কি হয়? ওই রিয়াকশন তো কিন্তু দিয়ে দেবে না। কি হয় হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি রিয়াকশন? বইয়ের দিকে তাকাবি না, চেষ্টা কর একটু মনে মনে চেষ্টা কর। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি রিয়াকশন কি ছিল? রিয়াকশন অ্যামোনিয়া বানাবি, তাহলে কাকে দিয়ে বানাতিস অ্যামোনিয়া মনে পড়ে? তাহলে রিয়াকশন লেখার চেষ্টা কর দেখি। লেখ লেখ লেখ, খাতায় লেখ, লেখ পুরোটা লেখ। তারপরে প্রোডাক্ট কি হবে আর কতটা হবে। কি আছে? ব্যালেন্স করেছিস? ব্যালেন্স করেছিস ইকুয়েশনটা? কি হচ্ছে ব্যালেন্স করে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার অ্যামোনিয়া প্রস্তুতির হেবার পদ্ধতির রিয়াকশন। N2 + 3H2 ইকুয়ালস টু হচ্ছে আমার কি ভাই 2NH3। এই হচ্ছে আমার রিয়াকশন। এবারে এই কোশ্চেন তোকে কি বলেছে বলতো? তোকে কি ডেটা দেওয়া আছে? আচ্ছা, যেই আমি ইকুয়েশন দেখলাম তখন আমি একটা জিনিস চুপচাপ লিখে ফেলবো। কি লিখে ফেলবো? এই জিনিসটা, রেট ইকুয়ালস টু N2 এর আগে আছে 1, তার মানে কি হলো বলতো? -1/1। কেউ আর লেখে না, তাহলে রেট ইকুয়ালস টু আমার কি হচ্ছে -1/1। আমি লিখবো না, dN2 dt। চল লিখে ফেলি এক ধরে, লেখ লেখ। রেট ইকুয়ালস টু -dN2 dt ইকুয়ালস টু -1/3 dH2 dt ইকুয়ালস টু +1/2 dNH3 dt। এটা তো আমি ইকুয়েশন থেকে সঙ্গে সঙ্গে লিখে ফেলবো, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এইবারে ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। তো এই কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে? রেট দেওয়া আছে, তোকে দেওয়া আছে হচ্ছে অ্যামোনিয়া ফরমেশনের হার। তার মানে তোর কাছে কি ভ্যালুটা দেওয়া আছে? তোর কাছে এই ভ্যালুটা দেওয়া আছে। রেট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া মানে হচ্ছে +DNH3 dt এর ভ্যালু দেওয়া আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলি। তোর +DNH3 dt এর ভ্যালু দেওয়া আছে। আগের পেজেই লিখেছি প্রোডাক্টের ফরমেশনের হার কিভাবে হয়, +DNH3 dt। তাহলে আমি বুঝতে পারলাম তোর কাছে এই ভ্যালুটা দেওয়া আছে। বুঝতে পেরেছিস তো? কিন্তু হাফ DNH3 dt এর ভ্যালু দেওয়া নেই, তোর কাছে DNH3 dt এর ভ্যালু দেওয়া আছে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তোকে বার করতে হবে কি? ফার্স্ট কোশ্চেন কি বার করতে বলেছে? N2-র অন্তরিত হওয়ার হার মানে কি? তোকে কি বার করতে হবে? N2-র অন্তরিত হওয়ার হার মানে কি? মানে কি? -dN2 dt। তাহলে -dN2 dt আমি বার করবো। কিভাবে বার করবো? আমি দেখতেই পাচ্ছি ইকুয়েশন ফর্ম হয়ে গেছে। -dN2 dt ইকুয়ালস টু +12 ইন্টু এটা। তার মানে আমার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমি পেয়ে গেছি। কীভাবে বলতো? দেয়ারফর -dN2 dt ইকুয়ালস টু আমার হবে হাফ ইন্টু যে ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে। কত ভ্যালু দেওয়া আছে? 9.6 × 10⁻³ তার মানে কত আসছে? 9.6 এর হাফ হচ্ছে 4.8 ইন্টু 10⁻³ ইউনিট না লিখলে হাফ নাম্বার কাটা। এগুলো তো আছেই 1 নাম্বার করে এক একটা অঙ্কে, এক একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার আছে, ওভারঅল আছে 3 নাম্বার। ইউনিট না লিখলে কিন্তু হাফ হাফ করে কাটা। ইউনিটটা কী হবে? তো এই কোশ্চেনে যা ইউনিট দিয়েছে, কী দিয়েছে ইউনিট? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বোঝা গেল? সেকেন্ড কোশ্চেন কি বলেছে? H2-র অন্তরিত হওয়ার হার। তার মানে তোকে কি বার করতে হবে? তোকে বার করতে হবে হচ্ছে কথা, কি বলছিস? তোকে বার করতে হবে -dH2 dt। তোকে কোথাও 1/3 বার করতে হবে না, তোকে বার করতে হবে কি? -dH2 dt। ঠিক আছে? তো দেখ -dH2 dt মানে আমার কি হবে? -dH2 dt আমার কিভাবে বার করব ভাই? -1/3 ইন্টু dH2 dt তার মানে হচ্ছে এই ভ্যালুটা বা ওই ভ্যালুটা, যাই হোক। তো -dH2 dt ইকুয়ালস টু কি হবে? ইকুয়েশন তো, তাহলে 3টাকে আমি এদিকে পাঠিয়ে দেবো, 3-এর সাথে এই ভ্যালুটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এটাই কষ্ট আমার। তাহলে কি হলো দেখ, 3 আমার চলে গেলে এইদিকে, তাহলে 3 ইন্টু -dN2 dt। ইকুয়েশন যেভাবে করতাম ম্যাথসে ছোটোবেলায়, 3 ইন্টু আমার -dN2/dt। তার মানে আমার কি হলো? 3 ইন্টু এইমাত্র যে ভ্যালুটা ক্যালকুলেট করেছিলাম সেটা। তাহলে কত হলো? 3 × 8 = 24, 3 × 4 = 14.4 ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে?
না বোঝার মতন কিছুই নেই। আমি বার করতে চাইছি মাইনাস DH2DT, 3 আমার চলে গেল এদিকে, আমি ইকুয়েশনে জাস্ট খেলছি। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে? ওভারঅল রিয়াকশন রেট। তাহলে রেট আমার কীভাবে বেরোবে? আমি দেখতেই পাচ্ছি রেট ইকুয়ালস টু মাইনাস DN/DT, আমার তো বেরিয়ে গেছে অলরেডি, কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার বেরিয়ে গেছিলো। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার তুই জানিস, রেট আমার কি হচ্ছে মাইনাস DN/DT। তাহলে আমার অলরেডি বের করে ফেলেছি 4.8 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার অন্তরিত হওয়ার হার। এবার এই বইয়ের চ্যাপ্টারের শুরুটা খুলবি, এরকম এই ধরনের কোশ্চেন আছে, বাড়িতে চাইলে প্র্যাকটিস করবি। যদি এটা নিয়ে এমন কিছু ভয়ঙ্কর লেভেলের প্র্যাকটিস করার কিচ্ছু দরকার নেই আমার মনে হচ্ছে, এই একটা অঙ্ক থেকে আমি বুঝে যাচ্ছি। ঠিক আছে, আমাকে এই ভ্যালুটা দিয়ে দেবে, আমি এদিক থেকে ইকুয়েশন এসে শুধু কিছু খেলবো। তো যদি রেটও বলে দেয়, তো যদি রেট দিয়ে বলে যে মাইনাস DH2DT বার করতে পারবো, তো বার করতে 3 দিয়ে রেটকে মাল্টিপ্লাই করে, তো ইকুয়েশনে আমার ভ্যারি করবে অবশ্যই ভ্যালুগুলো। ঠিক আছে, চলো এবার খাতায় হেডিং দে, দিয়ে লেখ 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 রেট ল, রেট ল, রেট ল, RATELAW, রেট ল এবং রেট ইকুয়েশন, রেট ল এবং রেট ইকুয়েশন, রেট ল এবং রেট ইকুয়েশন, রেট ল এবং রেট ইকুয়েশন। দেখ যে জিনিসটা আমি তুই এখন পড়বো বেসিক্যালি, এই জিনিসটার সম্পর্কে আইডিয়া আমি তুই যখন SN1 SN2 বিক্রিয়া পড়েছিলাম তখন আমি তোকে বলেছিলাম না RDS, রেট ডিটারমাইনিং স্টেপ। SN1 SN2 বিক্রিয়া পড়ার সময় এই কতগুলো বলেছিলাম, রেট ডিটারমাইনিং স্টেপ, RDS। দেখ ধর আমার কাছে একটা রিয়াকশন আছে, কীরকম রিয়াকশন, আমি একদম এক্সপেরিমেন্টাল রিয়াকশানে নিচ্ছি। ধর আমার কাছে আছে হচ্ছে আজকে এই রিয়াকশানটা, N2O5 থেকে ধর আমার ফর্ম হচ্ছে কি N2O + O2। চলো এটাকে ব্যালেন্স করি, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে ধর আমার একটা রিয়াকশান ধর হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবারে রিয়াকশানটা যদি আমার হয়, এখন ক্লাস 11-এ আমি তুই পড়েছিলাম মনে আছে সক্রিয় ভরের সূত্র, ক্লাস 11-এ পড়েছিলাম সক্রিয় ভরের সূত্র। সক্রিয় ভরের সূত্র পড়ার আগে তুই সেখানে ফরওয়ার্ড রিয়াকশানের বিক্রিয়ার, ব্যাকওয়ার্ড রিয়াকশানের বিক্রিয়া, ফরওয়ার্ড রিয়াকশানের জন্য রেট কনস্ট্যান্ট মানে বিক্রিয়ার হার ধ্রুবক, ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য হার ধ্রুবক, এগুলো সব তোর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে ছিল, ক্লাস 11-এ ছিল। তাহলে আমি যদি এখানে ক্লাস 11-এর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের জিনিস অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানে অ্যাপ্লাই করছি কি ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ল অফ মাস অ্যাকশন। ওখান থেকে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো, ল অফ অ্যাক্টিভ মাস যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি বলতো, সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করলে এই রিয়াকশানের ফরওয়ার্ড রিয়াকশান যেটা আছে সেটার হার কি পাবো, হারকে আমার রেট বলে, রেটকে আমার আর দিয়ে লেখে। ক্লাস 11-এ তুই এই জিনিসটা করেছিলি, আর ইকোয়াস টু আমার কী হবে, তাহলে সেই সূত্রে দেখ পাবো হচ্ছে এই জিনিসটা কে ইন্টু বিক্রিয়ক যে N2O5, আর মাথা উঠে যাবে কে, সামনে যে আছে সে মাথা উঠবে। এই জিনিসটা পুরো ক্লাস 11-এ শিখেছিলাম, ক্লাস 11-এ করেছিলি। আর ইকোয়াস টু কে ইন্টু বিক্রিয়ক এর গাঢ় মানে বিক্রিয়কের কোএফিসিয়েন্ট যেটা সেটা মাথা উঠলো, বুঝতে পেরেছিস তো? এটা ক্লাস 11-এ ছিল। ঠিক আছে, আচ্ছা এখন বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ক্লাস 11-এর ল অফ অ্যাক্টিভ মাস থেকে আমি এটা পাচ্ছি। দেখ তার মানে রেট ইকুয়ালস টু আমার কি হচ্ছে কে ইন্টু N2O5 মাথার স্কোয়ার। তার মানে এখন ধর আমি যদি বিক্রিয়ায় যে কন্টেনারে ধর আমার রিয়াকশন হচ্ছে সেখানে যদি আমি সাপোজ N2O5 এর গাঢ়ত্ব 2 টাইমস বাড়িয়ে দিই, সাপোজ আমি N2O5 এর গাঢ়ত্ব 2 টাইমস বাড়িয়ে দিলাম, তাহলে বলতো নতুন বিক্রিয়ার হার আমার কত হওয়া উচিত আগের রেসপেক্টে? 4 টাইমস। এক্স্যাক্টলি কীভাবে বললি, তার কারণ আমি এখন নতুন, সাপোজ এটা ছিল আগে, নতুন আমার কি হচ্ছে R2, নতুন যেটা হচ্ছে সেটা আমার কি হবে কে ইন্টু, এখন আমি এটাকে 2 টাইমস বাড়িয়ে দিয়েছি 2 ইন্টু N2O5 এটা স্কোয়ার, 2 স্কোয়ার আমার বাইরে চলে আসলো 4, এই জিনিসটা তো আমার আগেরটাই, তার মানে এই জিনিসটা আমার হলো কি বলতো 4 ইন্টু R, তার মানে আমার বিক্রিয়ার হার কী হবে আগের রেসপেক্টে 4 টাইম বেড়ে যাওয়ার কথা, বুঝতে পারলি? তারপরে যদি আমার 4 টাইমস বেড়ে যায় তখনই তো আমি বলতে পারবো এই ইকুয়েশন কোথা থেকে এসছে। অ্যাকচুয়ালি ইকুয়েশন তো এসছে এক্সপেরিমেন্টকে অবজার্ভ করে, মানে আমি একটা রিয়াকশন করছি, করার সময় আমি N2O5 এর গাঢ়ত্ব চেঞ্জ করে দিলাম, ডাবল করলাম, যদি ধর আমার বিক্রিয়ার হার বেড়ে যায় 4 গুণ, তাহলে আমি বলতে পারবো এই ইকুয়েশনটাকে ফলো করছে। বোঝা গেল? সাপোজ আমি 3 টাইমস বাড়িয়ে দিলাম, তাহলে আমার বিক্রিয়ার হার কত গুণ হওয়ার কথা? 9 গুণ। এক্স্যাক্টলি যদি হয়, মানে এক্স্যাক্টলি যদি 9 হয় তাহলেই আমি বলতে পারবো কি এই ইকুয়েশনটাকে ফলো করছে, আর যদি না হয় তাহলে আমি কি বলবো বলতে এই ইকুয়েশনকে ফলো করছে না, ইকুয়েশনে গন্ডগোল আছে। এইবারে তাহলে আমি এটা হচ্ছে আমি থিওরিটিক্যালি আমি এটা দেখলাম, আর এক্সপেরিমেন্টালি আমি কি দেখছি ভাই এটা হওয়া উচিত ছিল, মানে আমি N2O5 এর কনসেন্ট্রেশন ডাবল করছি, আমার 2 টাইমস বেড়ে যাওয়া 4 টাইমস বেড়ে যাওয়া উচিত ছিল, এক্সপেরিমেন্টালি এটা হওয়া উচিত ছিল, কিন্তু ভাই কি হলো এক্সপেরিমেন্টালি এটা হলো না। তার মানে আমি যে ইকুয়েশনটা লিখছিলাম ওটার মধ্যে গন্ডগোল আছে, বুঝতে পেরেছিস তো? মানে ক্লাস 11-এর পরে ল অফ অ্যাক্টিভ মাস কিন্তু এটা অ্যাকচুয়াল ইকুয়েশন নয়, একটা বিক্রিয়ার হারকে কিন্তু ও বলতে পারে না। ঠিক আছে, তো যাই হোক
তার মানে আমি কি বুঝছি, এক্সপেরিমেন্টালি আমি এটা অবজার্ভ করছি না। এক্সপেরিমেন্টাল অবজারভেশন আমার কি হলো, আমি তোকে এই ইকুয়েশনের জন্যই দেখাচ্ছি এক্সপেরিমেন্টালি আমি কি অবজার্ভ করলাম। এক্সপেরিমেন্টালি আমি কি অবজার্ভ করেছি, এক্সপেরিমেন্টালি আমি অবজার্ভ করলাম হচ্ছে এই বিক্রিয়াতে কি অবজার্ভ করলাম, আর ইকুয়ালস টু কে ইন্টু N2O5, জাস্ট এটা। তার মানে কি, আমি দেখলাম এটা কিভাবে আসলো ভাই, বিক্রিয়ার N2O5 এর গাঢ়ত্ব চেঞ্জ করে করে দেখা হলো। দেখ 2 টাইমস চেঞ্জ করলাম, তাহলে আমার নতুন হার কত গুণ হওয়া উচিত বলতো, 2 গুণ। দেখ আমি এখানে 2 টাইমস করেছিলাম, আমার এক্সপ্রেশন ছিল 4 টাইমস বেড়ে যাওয়া, কিন্তু আমি অবজার্ভ করেছিলাম কি জানিস, আমি অবজার্ভ করলাম হচ্ছে 2 টাইমস বাড়িয়ে বিক্রিয়ার হার আমার দ্বিগুণ বাড়লো। তার মানে আমি বুঝতে পারলাম এই ইকুয়েশনকে ফলো করতে পারে। আমি 3 গুণ বাড়িয়ে দিলাম, আমার এখানে এক্সপ্রেশন কি ছিল, 3 গুণ বাড়ালে 9 গুণ বেড়ে যাওয়া, 9 গুণ বাড়েনি, কত গুণ বেড়েছে, 3 গুণ বাড়িয়ে আমার দেখা গেলো হ্যাঁ ভাই 3 গুণই বাড়ছে। তার মানে আমি বুঝতে পারছি এই ধরনের ইকুয়েশনকে ফলো করবে। তাহলে এই ইকুয়েশনটা আসলো কোথা থেকে বলতো, এই ইকুয়েশন অবশ্যই আমার এক্সপেরিমেন্ট করেই এসছে, এক্সপেরিমেন্ট করে এসছে। তার মানে এক্সপেরিমেন্ট করে আমি যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটার উপরই থেকে আমার রিঅ্যাকশনের রেট পুরোপুরি ডিপেন্ড করছে, এর উপরে ডিপেন্ডই করছে না, বুঝতে পারলি তো। তার মানে এই যে ইকুয়েশনটা পেয়েছি কোথা থেকে, এক্সপেরিমেন্ট করে, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে রেট ইকুয়েশন, বুঝলি, এটাকে বলা হচ্ছে হার সমীকরণ বা রেট ইকুয়েশন। তাহলে একটা রিঅ্যাকশনের রেট ইকুয়েশন কিভাবে পাবো, আমার তোর পক্ষে পাওয়া পসিবল নয় এই মুহূর্তে, এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া যায়, বুঝতে পেরেছিস তো। তার মানে হার সমীকরণকে পাবো হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করে, বুঝলি, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা এই রেট ইকুয়েশনে দেখ N2O5 এর মাথায় কি থাকবে সেটা আমার তোর ইচ্ছা নয়, সেটা রিঅ্যাকশনের ইচ্ছা, বুঝতে পারলি তো। N2O5 এর মাথায় কি থাকবে সেটা রিঅ্যাকশনের ইচ্ছা স্বাভাবিকভাবেই। দেখ চাইলে এরকমও হতে পারে যে N2O5 এর মাথায় ধরা হচ্ছে 4, তার মানে কি বলতো, এই 4 কিন্তু এখান থেকে আসছেই না, এটা এখান থেকে আসছেই না, বুঝলি, এটা কোথা থেকে আসছে, এটা আসছে হচ্ছে ভাই রিঅ্যাকশনের ওই যে ভাই, এবারে তুই ভাব এটা কোথা থেকে আসছে, রিঅ্যাকশনের আরডিএস থেকে, আরডিএস রেট ডিটারমাইনিং স্টেপ, মনে আছে পড়েছিলাম আরডিএস, আরডিএসটা কি ছিল বলতো, আরডিএস ছিল হচ্ছে সবচেয়ে স্লোয়েস্ট স্টেপটা, ঠিক আছে পড়ছো মনে, আরডিএস ছিল হচ্ছে সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ। তার মানে একটা রিঅ্যাকশন যদি ধর মাল্টিপল স্টেপে হয়, তো মাল্টিপল স্টেপের মধ্যে সেই একটা স্টেপ থাকবে যেখানে যার আমার স্পিডটা সবচেয়ে স্লো হবে, ওই স্লোটাকে বলা হচ্ছে আরডিএস। ওই আরডিএস এর উপর আমার রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করে, বুঝতে পারছিস। তো ওই আরডিএস যত ফাস্ট হবে ওভারঅল রিঅ্যাকশন আমার ততই ফাস্ট হবে, বুঝলি এটা। আচ্ছা ধর তুই আমাকে বল যদি কোনো রিঅ্যাকশন সিঙ্গেল স্টেপে হয় তাহলে ওর আরডিএস কোনটা হবে, ওটাই হবে আরডিএস, বুঝতে পেরেছিস তো। যদি কোনো রিঅ্যাকশন সিঙ্গেল স্টেপে তাহলে ওর আরডিএস ওটাই হবে। আচ্ছা এইবারে তুই ভাব যদি কোনো রিঅ্যাকশন সিঙ্গেল স্টেপেই হয়ে যায়, তাহলে ভাই ওখানে তো আমার স্টার্টিং ম্যাটেরিয়াল যারা আছে সবাই তো ইনভলভ হবেই, স্টার্টিং ম্যাটেরিয়াল যারা আছে সবাই তো ইনভলভ হবেই। তার মানে সিঙ্গেল স্টেপের আরডিএস তো নিজেই, তার আরডিএস ও নিজেই ইনভলভ হবে। তাহলে সিঙ্গেল স্টেপের জন্য কিন্তু আমি আরডিএস এর ইকুয়েশনটা, মানে এই যে ইকুয়েশনটা রেট ইকুয়েশনটা আরডিএস এর উপরে আমার, তার মানে রেট ইকুয়েশন ডিপেন্ড করছে, তাই তো, বুঝতে পারছিস তো। আরডিএস এর উপরে আমার রেট ইকুয়েশন ডিপেন্ড করছে, আমার সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে আরডিএস এর রেট